হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। গল্পটা শুরু হয় কলকাতার বালিগঞ্জ প্লেস থেকে। রাজীব আর শেখর দুই প্রাণের প্রিয় বন্ধু। দুজনের বন্ধুত্ব সেই স্কুল লাইফ থেকে, দুজনের স্কুলিং অ্যাসেম্বলি অফ গড চার্চ থেকে। একে অপরের বাড়িতে অবাধ যাতায়াত, ঘোরা, বেড়ানো। ওদের দুজনের বাড়ি বালিগঞ্জ প্লেসে। রাজীবের পরিবারে ওরা 3 জন সদস্য, ও, ওর মা আর বাবা। শেখরের বাড়িতে 2 জন সদস্য, ও আর ওর মা। ওর বাবা ছোটবেলাতে মারা গেছেন কোনো এক অসুখে। স্কুল জীবন শেষ করে এখন রাজীব আর শেখর ভিন্ন কলেজে ভর্তি হয়েছে। আগের মতো আর দেখা সাক্ষাৎ না হলেও দুই বন্ধুর কথাবার্তা হয় অবাধ। আর শনিবার রবিবার তারা বাইরে বেরোয় ঘোরাঘুরি করার জন্য। তখন 2 জনের কলেজেই ছুটি, 1 মাসের জন্য। একদিন রাজীব হঠাৎ টেলিফোন করে চলে আসতে বলল শেখরকে ওদের বাড়িতে। কিছু বেশ জরুরি কথাবার্তা আছে। শেখর আর কি করে, অগত্যা বন্ধুর ফোন পেয়ে ঘন্টা খানেকের মধ্যেই রাজীবের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ওরা যখন ঘরে এসে বসলো, তখন আর ধৈর্য ধরতে না পেরে শেখর বলেই ফেলল, আসল কথা কি? এত জরুরি তলব? কিছু কি হয়েছে? রাজীব শেখরের এত উৎকণ্ঠা ভরা প্রশ্ন শুনে কিছুক্ষণ গম্ভীর থেকে প্রায় এক প্রকার হেসেই ফেলল। আরে ঘাবড়াবার কোনো কারণ নেই, ভালো খবর আছে। জানোই তো, আমার এক দুঃসম্পর্কের মামা, যিনি বসিরহাটে থাকেন। ওখানে মামা একটা ধনী পরিবারের বাড়িতে কাজ করত। তো মাস কয়েক হলো মামা বিদেশ গেছে অন্য একটা কাজে। আর এই গরমকালে ওই পরিবার ও এখানে থাকে না, তাই বছরের এই সময়টা বাড়ি ফাঁকায় পড়ে থাকে। মামা বিশেষভাবে লিখেছে আমরা যদি পারি একবার ওই জায়গাটা ঘুরেও আসি, আর দিন কয়েকের জন্য বাড়িটাতেও থেকে আসি। শেখর এতক্ষণ সব শুনে বলল, ও এই ব্যাপার, এ তো খুব ভালো খবর। এখন এমনিতেই কলেজ বন্ধ, একটু বাইরে কোথাও শহরের কোলাহল থেকে দূরে ঘুরে এলে মন্দ হয় না। তার ঠিকানা কিছু দেয়া আছে? আর ওই বাড়ির লোকেরা তো এখন নেই। চিঠির কথার মতো তালে আমরা কিভাবে কার কাছে গিয়ে উঠব? রাজীব বলল, মামা সব আগের থেকেই বলে দিয়েছে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে হাসনাবাদ লোকাল। ওই ট্রেনে করেই আমরা নামব বসিরহাট স্টেশনে। স্টেশন পেরিয়ে রাস্তার দিকে অগ্রসর হলেই টোটো বা রিক্সা চোখে পড়বে। সেই টোটোতে করেই যেতে হবে মালতীপুর। ওখানে পৌঁছে একটা মাঠ পেরোলেই পড়বে সাইমন সাহেবের বাড়ি, যে কেউ বললে দেখিয়ে দেবে। এই কথোপকথনের পর ওরা ঠিক করলো অ্যাডভেঞ্চার হিসেবেই একবার ওই জায়গা থেকে ঘুরে আসবে। ওরা ঠিক করলো শুক্রবার ভোর ভোর বেরোবে, হাতে 2 দিন পাওয়া যাবে। সেই 2 দিন শনিবার আর রবিবার ওখানে কাটিয়ে জায়গাটা ঘুরে দেখে সোমবার ভোরের গাড়িতে ফিরে আসবে। ওরা যে যার বাড়িতে যাওয়ার কথা বলে দিল।
রাজীব ওর মামাকে একটা চিঠি লিখে জানিয়ে দিল ওরা ওইখানে যাচ্ছে। হাতে মাত্র 2 দিন সময়, টুকটাক গোছগাছ করে নিল ওরা দুজনেই। কোথাও ঘুরতে যাওয়ার কথা হলেই ওদের দুজনের সময় কাটতেই চায় না। এইভাবে 2 দিন অগ্রসর হয়ে শুক্রবার এলো। ভোরের সময় শহরের রূপ চোখে লাগার মতো, আর তার সাথে ভোরের কুয়াশা। শিয়ালদা স্টেশনে পৌঁছে ওরা দুজন ভোর 6টার হাসনাবাদ লোকাল ধরল। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে যথারীতি সময় ওদের যাত্রা এগোতে লাগলো। বসিরহাট পৌঁছাতে লাগে 2 ঘন্টা। 8:30টার সময় ওদের ট্রেন গন্তব্যতে পৌঁছালো। বসিরহাট স্টেশন তা বাকি স্টেশনগুলোর মতো ব্যস্ততাপূর্ণ নয়। কয়েকজন লোক প্ল্যাটফর্মে, দূরে কয়েকটা ছোট টিনের দোকান, পাশে একটা ছোট টিকিট কাউন্টার। অন্য স্টেশনের মতো এই স্টেশনে সেরকম কোনো শোরগোল নেই। রাজীব আর শেখর স্টেশনের বাইরে অগ্রসর হলো। বাইরে আকাশ মেঘলা করে এসেছে। সকাল থেকে আজ আকাশটা মেঘলা। বাইরে মেন রাস্তায় সেরকম কোনো দোকানপাট খোলা নেই, শুধু একটা পান সিগারেটের দোকান নজরে পড়ল। রাজীব এগিয়ে দোকানে গিয়ে একটি সিগারেট ধরালো আর দোকানের লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, মালতীপুর জায়গাটা কত দূর এখান থেকে? আর বাইরে কোনো রিক্সাওয়ালা বা টোটো দেখা যাচ্ছে না। দোকানদার বলল, মালতীপুর প্রায় ঘন্টাখানেকের পথ, আর এখানে খুব সচরাচর টোটো বা রিক্সা দাঁড়ায় না। তোমরা এগিয়ে যাও, রাস্তায় পেয়ে যেতে পারো। অগত্যা আর উপায় না দেখে সামনের দিকে এগোতে লাগলো ওরা। কিছু দূর এগোতেই দূর থেকে একটা খালি রিক্সা ওদের দিকেই অগ্রসর হচ্ছে দেখল। ওরা টোটো তাকে থামিয়ে মালতীপুরের নাম বলল। প্রথম এই আচমকা ওদের মুখে মালতীপুরের নাম শুনে যেতে ইতস্তত করলেও ওরা চেপে ধরাতে যেতে বাধ্য হলো। ওরা রিক্সাতে উঠে গন্তব্যের দিকে অগ্রসর হলো। বাইরে তখন আকাশ কালো করে মেঘ জমেছে। অঝোরে বৃষ্টি শুরু হয়েছে মিনিট 20 আগে। রিক্সা মালতীপুরের দিকে এগিয়ে চলেছে। বাইরে চারিদিকটা জমাট অন্ধকার হয়ে রয়েছে কালো মেঘের কারণে। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা থামল। তখন চারদিকটা ভালো করে দেখতে পেল ওরা। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালায় ভর্তি। দুপাশে মাঠ আর ধান ক্ষেত। জায়গাটার যত প্রশংসা করা যায় তত কম। দেখতে দেখতে ওরা একটা মাঠের সামনে এসে দাঁড়ালো। ওদের রিক্সা ওখানেই থেমে গেছিল, কারণ ওই জায়গাটি হলো মালতীপুর। ওদের রিক্সা আর এগোবে না। ওদের এখান থেকে নেমে মাঠ পেরিয়ে একটু এগিয়ে গেলে ওদের গন্তব্য পেয়ে যাবে। অগত্যা রিক্সার ভাড়া মিটিয়ে রাজীব আর শেখর সামনে দিকে এগোতে লাগলো। মাঠটা অনেকটা বাচ্চাদের খেলার মাঠের মতো। কিছুক্ষণ আগে অনেকখানি বৃষ্টি হওয়ার ফলে এখন পুরো মাঠটায় ভিজে স্যাঁতস্যাঁতে। তাই সন্তর্পণে দেখে মাঠটা পেরোলো ওরা। মাঠটা খুব বেশি বড় ছিল না, তাই পেরোতে বেশি সময় লাগলো না ওদের। এরপর ওরা সামনে একটা ছোট বাগান মতো দেখলো, আর বাগানটা যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা প্রকাণ্ড দোতলা বাড়ি। ওদের আর বুঝতে বাকি রইল না ওটাই সাইমন সাহেবের বাড়ি। এতক্ষণ আসার এই পথে সেরকম খুব একটা বাড়িঘর ওদের চোখে পড়েনি, কিন্তু ওরা সব থেকে অবাক। গ্রামের মতো পরিবেশের এত ভেতরে এত সুন্দর একটা বাড়ি। তখন আকাশ অনেকটা পরিষ্কার হয়ে এসেছিল, আর তাতেই ওরা বাড়ির শোভা দেখে মুগ্ধ। বাড়িটা অনেকটা আগেকার দিনের গির্জার আকারে তৈরি করা। বাড়ির সামনে এই লাগোয়া একটা ছোট বাগান, যাতে নানা রকমের ফুলের থেকে শুরু করে 2-1টা গাছও রয়েছে। বাড়িটা দেখেই বোঝা যায় অনেক পুরনো কিছু একটা, এতটাও তার সৌন্দর্য নষ্ট হয়নি।
ওরা দুজন বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হলো। বাড়ির দরজাটাও অনেকটা আগেকার দিনের রাজবাড়ি বা জমিদার বাড়ির ফটকের মতো। ওরা দরজা ধাক্কা দেওয়ার পর কোনো সাড়া শব্দ এলো না ভেতর থেকে। কেউ কি শুনতে পেল না নাকি এরকম যখন ভাবছে আর আরেকবার ধাক্কা মারতে যাবে, আচমকা দরজাটা খুলে গেল আস্তে আস্তে। ওরা বেশ অবাক হয়ে পড়ল, কারণ দরজা খুলে গেলেও ওরা ভেতরে কাউকেই দেখতে পেল না। ওই ব্যাপারটা ওরা চমকে গেল, ভেতরে কেউ না থাকলে দরজাটা খুলল কে? ওরা এরকম ভাবছে, হঠাৎ তখনই ভেতরে দরজার আড়াল থেকে একটা রোগা জীর্ণকায় বৃদ্ধ মানুষ এসে সামনে দাঁড়ালো। লোকটির পরনে আধ ময়লা কাপড়, বয়স 70-এর কাছাকাছি হবে। বয়সের ছাপ স্পষ্ট মুখের উপর পড়েছে। লোকটি ছিপ ছিপে মাঝারি গঠনের। লোকটা এইবার প্রথম কথা বলল। প্রথমেই জিজ্ঞেস করলো, ওরা কারা এবং এখানে কেন এসেছে? উত্তরে রাজীব বলল ওর মামার কথা এবং ওনার আমন্ত্রণ এই জায়গাটা ঘুরে দেখতে এসেছে। চিঠিটা ওই লোকটার হাতে দিল। চিঠিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়ে এইবার ভালো করে তাকালো রাজীব আর শেখরের দিকে। তারপর অস্ফুট স্বরে বলল, বিনয় বাবু, মানে রাজীবের মামা, এই বাড়ির যারা নতুন মনিব তাদের কাছে কাজ করে, কিন্তু এখন তো তিনি বিদেশ গেছে, এই মুহূর্তে ফিরবে না। আর বাড়ির মালিকও এখন আসবে না, বাড়ি ওর দেখাশোনাতেই রয়েছে। ওরা থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। এই বলে ভেতরে আসতে বলল ওদের। এইবার ওরা বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়িটা যে অনেক পুরনো তাতে কোনো সন্দেহ নেই। সামনেই একটা বড় দালান, অনেকটা আগেকার দিনের দুর্গা মণ্ডপের মতো। সেই দালান শেষ হয়ে এক তলাতে 4টে ঘর, প্রত্যেকটাই পুরনো দিনের কারুকার্যে তৈরি। তারপর ডান দিকে শেষের ঘরের পর একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলায় এরকমই 4টে ঘর, একটি বাথরুম আর একটা বড় বারান্দা। মাথার উপর একটা বড় ঝাড় লণ্ঠনও আছে। বাড়িটা দেখে ওদের বেশ পছন্দই হলো। বাড়িটার মধ্যে একটা ঐতিহ্যের ছাপ রয়েছে। বাড়িটার নিচে একতলাতে রান্নাঘর আর সার্ভেন্ট রুম। লোকটি এতক্ষণ ওদেরকে বাড়িটা দেখাচ্ছিল। এইবার ওদের একটা রুমে নিয়ে গিয়ে দরজার তালা খুলল আর বলল, তোমরা এই রুমেই থাকবে। ওদেরকে ঢুকতে বলে ও নিচে চা করতে গেল ওদের জন্য। রাজীব আর শেখর রুমের ভেতরে ঢুকলো। রুমটা বড়ই। ভেতরে একটা বড় আলনা, একটা আগেকার দিনের কারুকার্য করা ড্রেসিং টেবিল, একটা বড় পালঙ্ক, একটা বই পড়ার টেবিল, একটা ল্যাম্প আর একটা আলমারি। ঘরের দেওয়ালে অনেকগুলো কারুকার্য করা ক্রস আটকানো। আর সব থেকে নজরে পড়ার মতো জিনিস, পড়ার টেবিলে কিছু পর্তুগিজ ভাষার বই, একটা দোয়াত কালি আর একটা বাইবেল, যেটাও দেখে বলাই যেতে পারে ওটা অনেক বছরের পুরনো। দেওয়ালের কাছেই একটা লোকের অয়েল পেন্টিং করা ছবি। লোকটার গায়ে পাদ্রীদের ড্রেস, গলাতে একটা ক্রস, মুখে একটা হাসি। ওরা দুজন এক মনে ছবিটা দেখছিল। তখনই পেছন থেকে একটা আওয়াজ, কি দেখছে এরম করে? ওরা পেছনে ঘুরে তাকাতেই দেখতে পেল ওই লোকটি চা নিয়ে এসে হাজির। কখন যে ওদের পেছনে এসে দাঁড়িয়েছে ওরা টের পায়নি। রাজীব বলল, এই ছবিটা দেখছিলাম, এটা কার ছবি? আর এতক্ষণ এসেছি আপনার নামটাই জানা হয়নি, আপনার নামটা যদি বলেন। লোকটি
রাজীবের প্রশ্ন খুব একটা মনে না ধরলেও কিছু না বলে চায়ের কাপগুলো টেবিলের উপর রেখে বলল, আমার নাম হরি। আপনারা আমায় হরি কাকা বলে ডাকতে পারেন। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আমার প্রথম মালিক সাইমন গোমসের ছবি। উনি এই বাড়ির আসল মালিক। এই বাড়িটা উনারই তৈরি করা। এইখান থেকে কিছুটা দূরে একটি গির্জা আছে, সেই গির্জার উনি পাদ্রী ছিলেন। এবার শেখর বলে উঠল, আচ্ছা হরি কাকা, এখন উনি কোথায়? আর আর এই বাড়ির নতুন মনিবরা কোথায়? মামা তো চিঠিতে লিখেছিলেন এ বাড়িতে এখন নতুন লোক থাকে। আগে আপনারা চাটা খেতে থাকুন, নইলে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি বলছি। এই বলে জানলা সামনে একটা টেবিলের উপর বসলো। ওরা চায়ের কাপ যে যার হাতে তুলে নিয়ে সামনে পালঙ্কের উপর বসে পড়ল। এইবার হরি বলা শুরু করল, আজ থেকে প্রায় বছর 10 আগে আমার সাথে একটা কাজের সূত্রে সাইমন সাহেবের গির্জায় আলাপ হয়েছিল। তখন উনি এই গির্জার একমাত্র ফাদার ছিলেন। ওনার সঙ্গে আলাপ হওয়ার পর আমাকে উনি কাজে নিয়ে নেন। আমি প্রতিদিন গির্জার দেখাশোনা করতাম। এরমভাবে কিছুদিন চলার পর সাইমন সাহেব আমায় খুব স্নেহ করতে শুরু করেন। আমার তো পরিবার বলতে কেউ নেই, তাই উনি আমায় পরিবারের মতোই ভাবতেন। একদিনের মাঝেই উনি আমায় বললেন আমি যেন এবার থেকে ওনার বাড়িতে গিয়ে থাকি। প্রথমে ইতস্তত করলেও প্রায় একরকম ওনার জোরাজুরিতে চলে আসলাম এই বাড়িটাতে। ব্যাস, তারপর এইভাবেই দিন কাটতে লাগলো। সারা দিন গির্জা কাজ সামলাতাম আর রাতে এসে এই বাড়ির কাজ করতাম। এইভাবে কেটে গেল প্রায় 5টা বছর। আমি তো বিয়ে সংসার কিছুই করিনি, তাই সাইমন সাহেবই আমার পরিবার ছিল। এই কয়েক বছরে উনি আমায় খুব ভালোবেসে ফেলেছিলেন। এইভাবেই চলছিল আমাদের দিন। সাইমন সাহেবেরও সেরম কেউ ছিল না। ছোটবেলায় মা বাবা মারা গেছিলেন আর উনি একা ছিলেন, ওনার কোনো ভাই বোন ছিল না, বিয়েও করেননি। গির্জার কাজ আর মানুষের সেবাই ওনার কাছে সব ছিল। এখানকার সব লোক ওনাকে খুব ভালোবাসত। উনিও এখানকার মানুষের জন্য অনেক কিছু করেছেন। এরপর থেকেই হঠাৎ করে কোনো নজর পড়ে এই বাড়ির উপর। ওনার কাছে মাঝে মাঝেই পুরো ফোন আসতে শুরু করে এই বাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। উনি পাত্তা দিতেন না, কিন্তু মাঝে মাঝে আমাকে বলতেন ওনাকে পৃথিবী থেকে সরে যেতে হবে, ওনাকে বাঁচতে দেওয়া হবে না। তখন যেন আমি মন প্রাণ দিয়ে একইভাবে এই গির্জাটার সেবা করি আর জীবনের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে এই বাড়িটা যেন আগলে রাখি। কোনো অসৎ কারুর হাতে যেন ওই বাড়ি না তুলে দিই। আমি প্রথমে এই কথাগুলো পাত্তা দিতাম না, কিন্তু সেটাই কাল হলো। একটি ঝড় বৃষ্টির রাতে সাহেবের আর্তনাদে আমার ঘুম ভেঙে যায়। তড়িঘড়ি করে ওনার ঘরে গিয়ে ওনার মৃতদেহ আমি দেখতে পাই। এই ঘরের জানালা তখন খোলা ছিল, বাইরে প্রবল বৃষ্টির আওয়াজ। ঘরে একটা মাঝারি ডিম লাইট জ্বলছিল আর তাতেই দেখেছিলাম চোখ ঠিকরে বেরিয়ে ওঠা সাইমন সাহেবের মৃতদেহ। দেহে এক ফোঁটাও প্রাণ ছিল না। কিছু যেন বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই সব শেষ। দম বন্ধ করে মৃত্যু হয়েছিল ওনার, কিন্তু ঘরে কারুর অস্তিত্ব ছিল না। সেদিন সব থেকে বেশি অসহায় লেগেছিল আমার, কিন্তু কিছু করতে পারিনি আমি। এরপর ওনার দেহ সমাধিস্থ করার পর এই বাড়ি ফাঁকাই পড়ে থাকতো। আমি দিনের বেলা গির্জার কাজ সামলাতাম আর রাতে বাড়ি পাহারা। এর মাঝে এই গির্জায় নতুন ফাদার আসে। এখন আর আমায় গির্জায় খুব একটা যেতে হয় না, বাড়ির দেখাশোনাই করি। ঠিক বছর 2 আগে এই বাড়ি কিনে নেয় নতুন এক পরিবার। আমি তখন থেকে ওনাদের 5 মাস খাটি, আর তখনই আমার আলাপ আপনার মামার সাথে। উনি এই বাড়ির মনিবের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। তবে এরপর শুরু হয়, বলতে গিয়েও থেমে গেল হরি। এই এতক্ষণ পুরো ঘটনা শুনছিল এক মনে রাজীব আর শেখর। এইবার প্রশ্ন করে উঠল রাজীব, তারপর কি শুরু হলো? হরি একটু ইতস্তত করে বলল,
জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, আপনারা শহরের মানুষ তো। এইখানে মানে এই বাড়িটাতে নতুন লোক আসার পর থেকে আমি কোনো অলৌকিক শক্তির আবির্ভাব হয়েছে। আমি নিজে কখনো না দেখলেও বাড়ির লোকেরা তা উপলব্ধি করেছে, এমনকি আপনার মামাও। মানে কি বলতে চাইছেন? ভূত প্রেত? তা কীরকম শুনি। সাইমন সাহেবের মৃত্যুর পর অনেক দিন কোনো সমস্যা হয়নি। এরপর নতুন পরিবার আসতেই কেউ না কেউ ঠিক রাত 12টার পর এই দোতলার বারান্দা থেকে একটা ছায়া মূর্তিকে অনুভব করে। কখনো পূর্ণিমার রাতে চাঁদের আলোতে, আবার গা ছমছমে অমাবস্যাতে। প্রথমে ছায়ামূর্তিতে সীমাবদ্ধ থাকতো, তারপর শুরু হয় নিচের দালান থেকে অতৃপ্ত কান্না। এই ভয় ক্রমশ ছড়িয়ে পড়ে। তারপর থেকে নতুন মনিবরা প্রায় বছরের বেশিরভাগ সময় এই বাড়ির বাইরে থাকে। আর আপনার মামাও এই বাড়ি পরিত্যাগ করেছেন একই কারণে। এতক্ষণ পুরো জিনিসটা জানতে জানতে খেয়ালই হয়নি কখন দুপুর হয়ে গেছে। সকাল থেকে কিছু না খেয়ে ওদের খিদেও খুব পেয়েছে। ওরা এবার বলল, সব শুনলাম। আচ্ছা হরি কাকা, আমরা সকালে কিছুই খাইনি গো, দুপুরও হয়ে এলো। এবার তো খাওয়া দাওয়া করতে হয়। রান্নাবান্না কি কিছু জোগাড় আছে, না বাজার করতে হবে? হরি জিভ কেটে বলল, ইস, আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম। আপনারা কত দূর থেকে এসেছেন আর এখনও ফ্রেশও হননি। বাবুরা, আপনারা ফ্রেশ হয়ে নিন তো। বাজার স্টেশনের কাছে, আমি ঘন্টাখানেকের মধ্যে গিয়েই বাজার করে নিয়ে চলে আসছি। এই বলে বেরিয়ে গেল হরি। ওরাও ঘড়িতে দেখলো প্রায় দুপুর 1:30 বাজে। সারা সকাল জার্নি করে ওরা ক্লান্ত, তাই আপাতত চিন্তা ভাবনা বন্ধ রেখে ফ্রেশ হতে চলে গেল। বেলা গড়িয়ে বিকেল হয়েছে। দুপুরে খেয়ে নিয়ে এক প্রস্ত বিশ্রাম করে নিয়েছে রাজীব আর শেখর। বিকেলে ঘুম থেকে উঠে ঘড়িতে দেখল প্রায় 5টা বাজে। দুপুরে এই ঘুমিয়ে নেওয়ার পর এখন প্রায় এক প্রকার ঝড়ে লাগছে নিজেদেরকে। বিকেলে ঘুম থেকে উঠে আসে 5টা ঘুরে দেখার জন্য। বাড়ির বাইরে বেরোলো ওরা। বাইরেটা অনেকটাই নিশ্চুপ, তেমন কোনো কিছুর কোলাহল এখানে নেই। ওরা আসার সময় বেলায় কোনো বাড়িঘর সেরকম ঠাহর করতে পারেনি। চারিদিকে শুধু সবুজ মাঠ আর গাছপালায় ভর্তি। হরিকে জিজ্ঞেস করে জানতে পেরেছিল এই দিকে তেমন কারুর বসবাস নেই। থাকার মধ্যে শুধু মাঠ আর জঙ্গল। বসবাস যা থাকার সেটা শহরের দিকে। আর ওই গির্জার দিকটায়, যেখানে একটা গ্রাম বসতি মতো আছে। রাজীব আর শেখর 4-5টা ঘুরে দেখতে দেখতে অনেকটা চলে এসেছিল। ঠিক তখনই টের পেল প্রায় সন্ধে হব করছে। এইবার ফিরতে হবে। অচেনা অজানা জায়গাতে এসে রাতে বাইরে এইভাবে না থাকাই শ্রেয়। সেই মতো ওরা আবার বাড়ির দিকে অগ্রসর হলো। সন্ধ্যের পর বাড়িটার রূপ কীরকম যেন আধারিতে ঢেকে যায়। কোথাও এক ফোঁটাও আলো নেই। শুধু হরির ঘরের আলোটা টিম করে জ্বলছে। এত বড় বাড়ি, অথচ সন্ধ্যের পর কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। ওরা বেশ বুঝতে পারছিল দিনের পরিবেশের সাথে রাতের পরিবেশের আকাশ পাতাল তফাৎ। ওরা ঘরে যেতেই ওদের আগমনের টের পেয়ে হরি দালান বারান্দার বড় আলোটা জ্বেলে দিয়ে চা নিয়ে ঘরে ঢুকলো। কোথাও বেরিয়েছিলে বুঝি তোমরা? আসলে দুপুরে একটু চোখ লেগে গেছিল, তাই টের পায়নি। রাজীব চায়ের পেয়ালাটা ধরে চুমুক দিয়ে বলল, আসলে কাকা, আসার পর থেকে বাইরেটা সেরম ঘুরে দেখা হয়নি, তাই ভাবলাম যাই, গিয়ে একটু আশেপাশে দেখে আসি। তাতে ঘোরাও হবে আর একটু ফ্রেশও হয়ে নেওয়া যাবে। বেশ বেশ ভালোটা করেছো। শেখর এইবার বলল, আচ্ছা কাকা, সন্ধ্যের পরে এই বাড়িটা এরকম অন্ধকারে ঢেকে যায় কেন? কীরকম যেন মনে হয় একটা ভয়ের চাদর পুরো বাড়িটাকে আষ্টে পিষ্টে ঘিরে রেখেছে। একটু আলো জ্বেলে রাখলে তো এরকম মনে হয় না। আসলে বাবুরা, এখন এখানে প্রাণী বলতে তো আমি একাই।
আর তো কেউ নেই। আমার বয়স হয়েছে, সেরকম একটা দৌড়ঝাঁপ করতে পারি না। এই বাড়ি সবসময় এরকম অন্ধকারেই থাকে সন্ধ্যের পর। তবে তোমরা চিন্তা করো না, আমি বাইরের বারান্দার আলো জ্বেলে দিয়েছি, আর অসুবিধা হবে না তোমাদের। তা এখন তো এই চা খেলে, রাতে কি খাবে আর কখন খাবার দেব? ওরা দুজন একসঙ্গে সহমত হয়ে বলল, রাতে মাংস ভাত খাবে আর 10টার ভেতরে খেয়ে নেবে, কারণ ওদের অভ্যেস ওই সময়ের ভেতরে খেয়ে নেওয়া। হরি মাথা নাড়িয়ে চায়ের কাপ দুটি নিয়ে চলে গেল। এরপর ওরা ঘড়িতে দেখল তখন 7:30 বাজে। তার মানে খেতে এখনও 2.5 ঘন্টা বাকি। ওরা ফ্রেশ হয়ে নিল। রাজীব ফ্রেশ হয়ে এসে একটা বই নিয়ে বসে পড়তে শুরু করলো, আর শেখর বারান্দায় বেরিয়ে বাইরের পরিবেশটা দেখতে লাগলো। আকাশে মেঘ জমাট বেঁধে রয়েছে, যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হতে পারে। চারিদিকটা এতটাই নিশ্চুপ যে একটা পিন পড়লে তার আওয়াজ পাওয়া যাবে। দূরে মাঠ জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক, আর দূরে যত দূর চোখ যায় চোখে পড়ে জোনাকিদের মিটমিটে আলো। এইবার শেখর হরির ঘরের দিকে তাকালো। বাগানটা শেষ হবার পর হরির ঘর, ওর ঘরে আলো জ্বলছে, আর ঘরের ভেতর রান্নার আওয়াজ ভেসে আসছে। শেখর মনে মনে ভাবল, লোকটা কেমন যেন। এই প্রকাণ্ড বাড়িটায় যে কারুর দিনের পর দিন একা থাকতে ভয় করবে, অথচ ও কীরকম দিব্যি রয়েছে। কথার মধ্যেও অনেক রহস্য আছে বোধ হয়। এইরকমভাবে কিছুক্ষণ ভাবনা মাথার মধ্যে ওর ঘোরাফেরা করছিল। তখনই ওর নজর হঠাৎ করে বাগানের দিকটায় গেল, আর তাতেই যা দেখল তাতে ওই হালকা শীতের রাতেও দরদরিয়ে ঘেমে উঠল শেখর। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, শুধু চোখ দুটি বিস্ফোরিত হচ্ছিল বাগানের দিকটায়। বাগানটার ঠিক বাঁ পাশ বরাবর একটা জুঁই ফুলের গাছ রয়েছে। ঠিক ওখানটায় ওই অন্ধকারের মধ্যে একটা সাদা পোশাক পরা ছায়া মূর্তি দাঁড়িয়ে, মুখটা খোবলানো, সারা গা লাল রক্তে ভেজা, মাথাটা নিচু করা, আর একটা হাত বাগানের ঈশান কোণ বরাবর তোলা। ছায়ামূর্তির গা বেয়ে রক্ত টপ টপ করে বাগানে পড়ছে। লোকটির চেহারা যে কোনো মানুষের হাড় হিম করার জন্য যথেষ্ট। শেখর আর স্থির দাঁড়িয়ে থাকতে পারল না। সে প্রাণপণে চেষ্টা করলো রাজীবকে ডাকার আর হরিকে ডাকার, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তার। কেউ যেন তার কণ্ঠ রুদ্ধ করে রেখেছে, আর তার থেকে প্রাণপণে বেরোতে চেয়েও বেরোতে পারছে না ও। নিজের অজান্তেই সব কিছু যেন চোখের সামনে গুলিয়ে উঠল শেখরের। শেষ পর্যন্ত আর প্রমাদ শুনতে পারল না ও। একটা আর্তনাদ করে বারান্দার মধ্যেই লুটিয়ে পড়ল। জ্ঞান হারালো শেখর। রাত তখন প্রায় 9:30। শহরে এই সময় ব্যস্ততা আর কোলাহল থাকলেও এই জায়গাটা শহর আর কোলাহল থেকে অনেক দূরে। তাই এই সময় এই জায়গাটা প্রায় মধ্যরাত্রির আকার নেয়। শেখরের জ্ঞান ফিরেছে। ঘরে শুয়ে আছে ও। মাথার সামনে উৎকণ্ঠিতভাবে দাঁড়িয়ে রাজীব, আর দূরে দাঁড়িয়ে বাতাস করছে হরি। তখন আর্তনাদ শুনতে পেয়ে ছুটে এসেছিল ওরা দুজনেই। এসে সংজ্ঞাহীন অবস্থায় দেখে শেখরকে, তারপর ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরায়। রাজীব বলে ওঠে, আচ্ছা ব্যাপার কি বলো তো? কি করে তুমি জ্ঞান হারালে? তুমি তো ভয় পাওয়ার ছেলে নয়। তাহলে কি হয়েছিল? এই অচেনা অজানা জায়গায় কোনো অঘটন ঘটে গেলে কি হতো বলো তো? শেখর ওর ওই সময়ের অভিজ্ঞতার কথা সম্পূর্ণ বলল ওদেরকে। ওর মুখে তখনও স্পষ্ট ভয়ের ছাপ ছিল। ওর এই ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না, শুধু মনে ছিল একরাশ ভয়। রাজীব আর হরি দুজনেই বলল ওরা বাইরে বেরিয়ে সেই সময় সেরকম কিছুই দেখতে পায়নি। ওটা ওর এক প্রকার মনের ভুল। আসলে মানুষের অবচেতন মন কিছু নিয়ে চিন্তা করলে বা কিছু ভাবলে সেটাই সামনে দেখতে পায় বা কল্পনা করে। ওর সাথেও ওই একই রকম হয়েছে। শেখর ঘর থেকে বেরিয়ে সেই জায়গাতে গিয়ে দেখলো কোথাও কিছু নেই, সব শান্ত। অথচ এই একটু আগেই এই জায়গাটাতে
সেই ছায়ামূর্তিকে সে স্পষ্ট দেখেছিল। কিছুক্ষণ স্থানটায় দাঁড়িয়ে ও ঘরে ফিরে এলো। রাজীব বলল, অনেকটা ঘোরাঘুরির জন্য আমরা দুজনেই ক্লান্ত। আজকে আর বেশি রাত করে লাভ নেই। খেয়ে ঘুমিয়ে পড়ায় আমার মনে হয় শ্রেয়। হরিও বলল, বাবুরা আপনারা খেয়ে নিন, আপনাদের খাওয়া হলে আমিও খেয়ে এবার শুতে যাব। রাত তো অনেক হলো, আর না জাগাই ভালো, আপনাদের বিশ্রামের প্রয়োজন। এরপর ওরা খাওয়ার পর্ব সারল। এখনও ভয়ের রেশটা কাটেনি শেখরের, সেটা রাজীব বুঝতে পেরেছে। তাই আর খাবার টেবিলে কোনো কথা জিজ্ঞেস করেনি। ওদের খাওয়া হয়ে গেলে হরি ঘর থেকে বেরোবার সময় বলল, আচ্ছা বাবুরা, তাহলে আমি চললাম। আপনারা এবার শুয়ে পড়ুন, বাইরের আলো আমি নিভিয়ে দেব। এই বলে বেরোতে গিয়ে আবার পেছন ঘুরে তাকালো, আর এবার যে কথাটা বলল সেটা আরও রহস্য ঘনীভূত করার মতো। বাবুরা, আমি চাই না বাইরে ঘুরতে এসে আপনাদের কোনো রকম বিপদ হোক। রাতে ঘরের বাইরে বেরোবেন না, দেখবেন আপনাদের কোনো অমঙ্গল হবে না। এই বলে ও ঘর থেকে বেরিয়ে গেল। এরপর ওর পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে মিলিয়ে গেল। এইবার আরও বেশি করে ভয় আর রহস্য দানা বাঁধল ওদের দুজনের মনে। অমঙ্গল বা ক্ষতির কথা কেন বলল? কিসের অমঙ্গল আর কার থেকেই ক্ষতি? শেখরের অরূপ দৃশ্য দেখা সব কি একে অপরের সঙ্গে জড়িয়ে? এই সব ভাবনা ওদের মনে এক অজানা উৎকণ্ঠা এবং ভয়ের সৃষ্টি করল। রাত তখন প্রায় 12:30। শেখর ঘুমিয়ে পড়েছে। রাজীবের কোনো দিন এত তাড়াতাড়ি ঘুম আসে না। ও অনেক রাত অবধি বই পড়ে ঘুমোয়। এটা ও রোজগারের অভ্যেস মতোই একটা বই নিয়ে ও পড়ার টেবিলটাতে বসে বই পড়ছিল। ঘরের আলোটা নেবানো, শুধু একটা হালকা রিডিং ল্যাম্প জ্বলছে, আর তাতে ঘরটা আবছা বোঝা যাচ্ছে। এরকম পড়তে পড়তে কতক্ষণ কেটেছে, হঠাৎ ও অনুভব করলো একটা ঠান্ডা নিঃশ্বাসের স্রোত ওর ঘাড়ের কাছে, যেন কেউ ওর পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু ঘুরেও কাউকে দেখতে পেল না ও। প্রথমে ভেবেছিল হয়তো শেখর ঘুম থেকে উঠে পাশে এসে দাঁড়িয়েছে, কিন্তু দেখল ও নিদ্রায় আচ্ছন্ন। তাহলে কে? পায়টা কার নিঃশ্বাস? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, বাইরে থেকে কারুর ঘরের ভেতরে ঢোকা তো সম্ভব নয়। এরকম ভাবছে, ঠিক তখনই আবার ঘাড়ের খুব কাছে একটা ঠান্ডা হাওয়ার স্রোত, এতটাই ঠান্ডা যে রাজীব চমকে উঠল। ও সহজে ভয় পাওয়ার ছেলে নয়, ভূত প্রেত মানে না এবং বিশ্বাসও করে না। তাই স্নায়ু ঠিক রেখে আবারও বই পড়া শুরু করলো। এইবার আচমকায় মনে হলো ঘরের কেউ যেন আছে, এবং আয়নার দিকে চোখ যেতেই ঠাউর করলো একটা ছায়া মূর্তি নিমেষে মিলিয়ে গেল। এইবার ব্যাপারটা সত্যি ভাববার মতো হলো। এই এত রাতে এরকম অচেনা জায়গায় কেন এরকম হচ্ছে? তাহলে কি শেখরের সঙ্গে যেটা ঘটলো সেটাও সত্যি? কিন্তু এইগুলো আজকের দিনে দাঁড়িয়ে যে প্রায় অসম্ভব। তাহলে ওর একবার মনে হলো শেখরকে ডাকে, কিন্তু পরক্ষণেই এও ভাবলো আজ ও এমনিতেই ভয় পেয়ে রয়েছে, ওকে ব্যস্ত করে লাভ নেই। যদি কিছু হওয়ার থাকে আজকে ও একাই মোকাবিলা করবে। হরি কাকাকেও ডাকার কোনো মানে হয় না, সারাদিন কাজ করে ঘুমোচ্ছে, কিন্তু উনি যে রাতে বাইরে বেরোতে মানা করেছেন। তাহলে কি করব? আমি কি একাই বেরোবো বারণ উপেক্ষা করেও, নাকি ভেতরে থেকেই দেখবো আগে কি হয়? এরূপ যখন ভাবছে ও, তখনই বাইরের থেকে কীরকম একটা কান্না ভেসে এলো, বাচ্চাদের কান্নার মতো। কিন্তু এইখানে এত রাতে বাচ্চা কাঁদবে কোথা থেকে? প্রথমে বেড়ালের কান্না মনে হলেও পরক্ষণেই ও বুঝতে পারল, না, বেড়াল তো এইভাবে কখনো কাঁদে না। এটা তো স্পষ্ট কোনো মানুষের কান্না। কান্নাটা আসছে সিঁড়ির কাছ থেকেই, আর জোর থেকে ক্রমশ জোরালো হচ্ছে। এইবার আস্তে আস্তে এক অজানা শঙ্কা আর ভয় গ্রাস করতে লাগলো রাজীবকে। কিন্তু ও দমবার পাত্র নয়। ব্যাপারটা কি তা জানার জন্য অগ্রসর হলো।
আতঙ্কিত হাতে দরজা খুলতেই রাজীব টের পেল বাইরেটা একেবারে নিশ্চুপ, আর আশ্চর্যভাবে কান্নার আওয়াজটা নেমে গেছে নিচের ঘরের দিকে। এতক্ষণ যে আওয়াজ সিঁড়ির কাছ থেকে আসছিল তা ক্রমাগত নিচে চলে যাচ্ছে। এটা কি সত্যি ওর মনের ভুল, নাকি সত্যিই কোনো অজানা বিপদ অপেক্ষা করে রয়েছে? বাইরে বারান্দার সব আলোগুলো নেভানো, আর অত বড় বারান্দা প্রায় জমাট বাঁধা অন্ধকারে আবদ্ধ। কেউ যদি পাশে এসে দাঁড়ায় সেটাও বোঝার উপায় নেই। বাইরে বেরোনোর সময় ঘর থেকে একটা পেন্সিল টর্চ নিয়ে বেরিয়েছিল ও, আর এখন ওটাই জ্বালালো সামনে সিঁড়ির দিকে লক্ষ্য করে। টর্চটা জ্বালানোর সাথে সাথেই হাত থেকে পড়ে যাবার উপক্রম হচ্ছিল, কারণ সামনে ও হঠাৎ দেখতে পেল একটা অস্পষ্ট ছায়া মূর্তি যেন মুহূর্তের মধ্যে সরে গেল সামনের দিকে। নিজেকে সামলে নিয়ে দৌড়ে সিঁড়ির সামনে গিয়ে সেই ছায়া মূর্তিটাকে আর দেখতে পেল না রাজীব। সিঁড়ি দিয়ে নামার সময় অতটা ভয় লাগেনি ওর, কিন্তু এর পরক্ষণেই যে ঘটনাটা ঘটল সেটা যে কোনো সুস্থ সবল মানুষকে হাড়হিম করা ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। সিঁড়ি দিয়ে নামার পর নিচের তলায় সব মিলিয়ে 4টে ঘর ছিল। রাজীব টর্চ ঘুরিয়ে তার একটাতে আলো ফেলতেই দেখতে পেল একটা কালো পোশাকে ঢাকা একটা লম্বা লোক দরজাটার সামনে দাঁড়িয়ে, হাতে একটা বই মতো, আর অন্য হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। লোকটার চোখে প্রকাণ্ড গর্ত, যেন কেউ চোখ দুটো বের করে নিয়েছে। মুখ গভীর, যেন রাগ ঠিকরে বেরোচ্ছে। রাজীব খুব একটা ভয় পাওয়ার ছেলেও নয়, কখনো সে ভূতে বিশ্বাস করেনি, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে সে প্রচণ্ড রকম ভয় পেয়ে উঠল। আর একটু হলে টর্চটা হাত থেকে পড়ে যাচ্ছিল। সেটা সামলে নিয়েই ও কাপা গলায় বলে উঠল, কে কে ওখানে? কি চাই এত রাতে? আপনি কে? উত্তর দিন, নইলে এবার আমি চেঁচিয়ে লোক ডাকবো। ছায়া মূর্তিটা কোনো উত্তর দিল না, ওই রকমই স্থিরভাবে দাঁড়িয়ে রাখল। এইবার রাজীব নিজের মধ্যে সাহস জোগাড় করে একটু একটু করে এগিয়ে এলো ছায়া মূর্তিটির দিকে, আর বলল, কি হলো? জবাব দিন। কে আপনি? কি করছেন এখানে? ঢুকলেন কিভাবে? এইবার ছায়া মূর্তিটা ওর মুখের দিকে তাকালো। ওই হাড় হিম করা তাকানোতে অন্য কেউ হলে তৎক্ষণাৎ ওখানেই মূর্ছা যেত, কিন্তু রাজীব সেটা সামলে নিয়ে সেই রকমভাবেই ওই ছায়া মূর্তির দিকে তাকালো। এইবার ছায়া মূর্তিটা ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলো, আর সামনের 3 নম্বর ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। রাজীবও ধীর পায়ে অনুসরণ করলো। এইবার ছায়া মূর্তিটা দরজা খুলে ভেতরে মিলিয়ে গেল। রাজীবও সেই দরজার সামনে এসে দাঁড়ালো, আর অনেক ভেবে সেই দরজার ভেতরে প্রবেশ করলো। ভেতরটা ঘরের অন্ধকার, কোনো আলো নেই। রাজীব টর্চটা মেলে ধরতেই প্রথমে দেখতে পেল ঘরে অনেকগুলো বইয়ের তাক, আর তাতে অনেক বই সাজানো। ঘরের দেওয়ালে কয়েকটা অয়েল পেন্টিং, যা অনেক বছর পরিষ্কার না করার জন্য ধুলো জমেছে। পাশে একটা আলনা, তাতে কয়েকটা পুরনো ময়লা ধরনের জামা কাপড়, আর এক পাশে একটা রাইটিং ডেস্ক, আর তার উপর দোয়াত আর কালি। এইগুলো দেখতে দেখতে রাজীব খেয়াল করলো ঘরের কোনোখানে সেই ছায়া মূর্তিটা আর নেই। যে ছায়া মূর্তিটা এতক্ষণ তার সামনে দাঁড়িয়েছিল, এখন সেই ছায়া মূর্তিটা তার কোনো অস্তিত্ব নেই ঘরে, যেন মুহূর্তের মধ্যে মিলিয়ে গেছে। কিন্তু এ কী করে সম্ভব? এ যে অবিশ্বাস্য। ও বার দুয়েক চারিদিকটা টর্চ ঘুরিয়ে দেখল, কিন্তু না, সেই ছায়া মূর্তির কোনো হদিশ পেল না। এইবার ও সামনের দিকে এগিয়ে গিয়ে ঘরের সামনের বইয়ের তাক থেকে বইগুলো নামিয়ে দেখতে লাগলো। প্রত্যেকটা পর্তুগিজ ভাষায় লেখা বই, একটা বাইবেলও রয়েছে তার মধ্যে। ঘরের আলনা, তার পোশাকগুলো অনেকগুলো ফাদারদের পোশাকের মতো, আর অয়েল পেন্টিংগুলোর দিকে আলো ফেলতেই ওর চোখ স্থির হয়ে গেল। প্রথম দুটো পেন্টিং সাধারণ হলেও তৃতীয় পেন্টিংটা একটা মানুষের। দেখে বোঝাই যায় কারুর চিত্র ওটা। ছবিটাতে একটা লোক, ফর্সা, লম্বা, সুন্দর দেখতে,
পরনে সাদা পোশাক আর হাতে একটা বাইবেল, গলায় একটা ক্রস ঝোলানো। ছবিটা দেখে কোনোভাবেই বোঝার অসুবিধা হচ্ছিল না ওটা এই বাড়ির মালিকের ছবি, সাইমন সাহেবের ছবি। আর এই ঘরটা ওনার নিজের ঘর, জামা কাপড়গুলো তারই। এইবার মনে সন্দেহ দানা বাঁধল রাজীবের, ছায়ামূর্তি কেন এই ঘরে প্রবেশ করলো, আর কেনই বা ও এই ঘরে তাকে অনুসরণ করে ঢুকলো? এই সবের কি মানে? বাইরে সেই কান্নার আওয়াজ, তাই বা কিসের? আর সন্ধ্যের সময় শেখরের সঙ্গে ঘটা সেই ঘটনা, এইসব কি এক সূত্রে বাঁধা কোনো ঘটনা, নাকি কারুর সঙ্গে কোনো মিল নেই? ও যখন এই সমস্ত ঘটনাগুলো ভাবছে তখন হঠাৎ খেয়াল করলো ঘরটা আচমকা একটা বিশ্রী চামড়া পচা গন্ধ। অথচ এই এতক্ষণ এক ফোঁটাও গন্ধ ছিল না। কিন্তু হঠাৎ করে এইরূপ কাণ্ডে হতবাক হয়ে গেল ও। না, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। এই এতক্ষণে খেয়ালই হয়নি শেখরকে সে একা ফেলে রেখে এসেছে ঘরে, যদিও বাইরে থেকে আটকে এসেছে দরজা। তাও গন্ধ ক্রমে বাড়ছে ঘরে। আর এক মুহূর্ত দেরি না করে যেই দরজাটার কাছে গেল তখনই টের পেল কেউ যেন দরজা বন্ধ করে দিয়েছে বাইরের থেকে। ও খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না কিছুতেই। যেন মনে হলো কেউ বাইরের থেকে প্রচণ্ড শক্তি দিয়ে দরজাটা ধরে রেখেছে, যার শক্তির সাথে পেরে উঠছে না রাজীব। অনেকক্ষণ প্রাণপণে দরজাটা খোলার চেষ্টা করলো ও, কিন্তু না, সব চেষ্টাই বিফল গেল। ওর সব শক্তি কিছুই করতে পারল না বাইরের অদৃশ্য শক্তির কাছে। এইবার আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠল ও, বাইরে কে আছেন? কেন এরকম করছেন? কি চাই আপনার? দরজাটা খুলুন প্লিজ, আমায় বাইরে আসতে দিন, দয়া করে দরজাটা খুলুন। কিছু না, প্রবল কাকুতি মিনতি করা সত্ত্বেও দরজা খুলল না। কোনো এক অদৃশ্য বাঁধনে দরজাটা আস্তে পৃষ্ঠে আটকে রেখেছে। এক সময় হাল ছেড়ে দিল ও, আর শুধু প্রমাদ গুনতে লাগলো এরপর কি হয় ওর সাথে তা দেখার জন্য। এরম করে কত সময় কেটে গেছে তার খেয়াল নেই। ও মাটির উপর বসে পড়েছে, হাতে ধরা টর্চের আলোটা নিস্তেজ হয়ে আসছে। ঘরে সেই গন্ধটা তখন আরও প্রবল। ঠিক এমনই সময় একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল ওর ঘাড়ের কাছ থেকে। ও টের পেল কেউ যেন নিঃশ্বাস ফেলছে ওর ঘাড়ের কাছে, কিন্তু ঘরে ও ছাড়া তো আর কেউ নেই। তাহলে কে? এক সময় হাতে থাকা টর্চের আলোটা ধীরে ধীরে ক্ষীণ হয়ে নিস্তেজ হয়ে গেল। এখন শুধু ঘরে ও আর এক রাস অন্ধকার, আর সঙ্গী বলতে গেলে ঘরের সেই চামড়া পচা দুর্গন্ধ, আর ঘর জুড়ে কারুর নিঃশ্বাস। রাজীব মনে মনে ভাবল, আজ বোধহয় আর এই ঘর থেকে প্রাণ নিয়ে বেরোতে পারবে না। যে ভূত বা এরম বস্তু ও জীবনে বিশ্বাস করেনি, আজ সেই সবের হাতেই কি শেষমেশ ওকে প্রাণ দিতে হবে? আদৌ কি কলকাতাতে ফিরতে পারবে? শেখরের সঙ্গে কি আর দেখা হবে? বাঁচার শেষ চেষ্টা ওকে করতেই হবে। আরেকবার চেষ্টা করতেই হবে এই ঘর থেকে বেরোনোর। ও তো কারুর ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হবে? এইবার ও প্রাণপণে চেঁচিয়ে বলে উঠল, দেখুন, আমি জানি না আপনি কে, কি চান, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমায় যেতে দিন, দয়া করুন। এইরূপ বলায় মনে হয় কাজ দিল, কারণ এইবার সেই গন্ধটা ঘর থেকে মিলিয়ে যেতে লাগলো। এক সময় গন্ধটা প্রায় ম্যাজিকের মতো উধাও হয়ে গেল ঘর থেকে। এইবার ও ওর খুব কাছে কারুর অস্তিত্ব টের পেল। এইবার একটা অস্ফুট স্বরে কেউ বলে উঠল, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমার ক্ষতি করব না। গলার স্বরটা গম্ভীর এবং অনেকটা ভারী। এইবার রাজীব বলে উঠল, আপনি কে, আর কি চান আপনি? উত্তরে শব্দ ভেসে আসলো, মুক্তি চাই, মুক্তি চাই। আমি আর এইভাবে থাকতে পারছি না, আমার মুক্তি চাই, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। এইবার একটা ঠান্ডা স্রোত মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল ঘরের বাইরে। এরপর রাজীবের আর কোনো প্রশ্নের উত্তর সেই কণ্ঠস্বর দিল না।
এরপর খানিকক্ষণ সেইভাবে বসে থেকে ভাবল এবার ঘর থেকে বেরোনোর শেষ চেষ্টা করে দেখতে হবে। উঠে দাঁড়ালো রাজীব আর এগিয়ে গেল দরজার দিকে। এইবার দরজাটা ধাক্কা মারতেই একেবারে দরজাটা খুলে গেল। যে দরজা হাজার চেষ্টা করা সত্ত্বেও একবারও খুলল না, এখন সে দরজা এক ধাক্কায় খুলে গেল। এও কি সম্ভব? বাইরে এলো বেরিয়ে। বাইরের সিঁড়ির সামনে তখনও অন্ধকার আর জায়গাটা পুরো নিস্তব্ধ। দূরে হরির ঘরের আলো নেভানো। এই এতক্ষণ এত কিছু হয়ে গেল, কিন্তু ও কি কিছু টেরই পায়নি? এত গভীর ঘুম। বাইরে আকাশ এখনও তার গুটি কয়েক মিটমিট করে জ্বলছে তারা নিয়ে। চাঁদ বোধ হয় মেঘের আড়ালে ঢেকে গেছে। আকাশে মেঘ ভার হয়ে রয়েছে। ভোর হতে আর বেশি দেরি নেই। এখন বোধ হয় শেষ রাত। এই যা ঘটনা আজ ঘটল তার কোনো ব্যাখ্যা ওর কাছে নেই। ওই কণ্ঠস্বর কার? কিসের প্রতিশোধ আর মুক্তি বা কেন চাইল? তার পরিচয় কি? আর ঘরের ছায়ামূর্তি প্রবেশ আর মরা চামড়ার গন্ধ কিসের ইঙ্গিত? একরাশ প্রশ্ন মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এখনও আর কোনো কিছু ভাবার অবস্থায় নেই। একটা ঘুম দরকার। এইবার সে সিঁড়ির সামনে অগ্রসর হলো। তখন হঠাৎ করেই নজর গেল সামনের বাগানের দিকে। বাগানের ঠিক মাঝখানে একটা কালো বস্তু দেখতে পেল, ঠিক যেন একটা কিছু বাগানের মাটিতে গাঁথা। কিন্তু কি? এইবার ও আবার বাগানের কাছাকাছি গিয়ে টর্চটা সামনের দিকে ফেলে আলো জ্বালাতে যা দেখল তাতে ওই শীতের শেষ রাতে গায়ে কাঁটা দেওয়ার মতো। বাগানের ঠিক মাঝখানে একটা কাটা মুন্ডু মাটিতে গাঁথা, আর চারিদিকে তার রক্ত ছড়িয়ে পড়েছে। টর্চের আলোতে বিন্দু মাত্র চিনতে অসুবিধে হলো না ওই কাটা মুন্ডুটা একটু আগে ওই ঘরে দেখা সেই অয়েল পেন্টিংয়ের মুখটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। ওটা সাইমন সাহেবের কাটা মুন্ডু, যিনি এই বাড়ির মালিক। কাটা মুন্ডু শুধু রক্ত হিম করা চাহনিতে বলে উঠল, মুক্তি, আমার মুক্তি চাই, কারুর নিস্তার নেই, মুক্তি চাই। না, আর স্থির করে দাঁড়িয়ে থাকতে পারল না ও। সারা শরীর কেঁপে উঠল ওর, মাথাটা ঘুরিয়ে উঠল ওর, লুটিয়ে পড়ল মাটির উপর। শেষ যতটুকু জ্ঞান ছিল তাতে দেখল সেই কাটা মুন্ডুটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকলো। তারপর একরাশ অন্ধকার চোখের সামনে নেমে এলো। ভোরের আলো অনেকক্ষণ আগে ফুটে গেছে। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরেছে রাজীবের। জ্ঞান ফিরতেই প্রথমে কিছু ঠিকমতো ঠাওর করতে পারছিল না। ধীরে ধীরে দেখতে পেল নিজের ঘরে রয়েছে ও। বাইরের জানলা দিয়ে এক ফালি রোদ এসে ঘরে পড়েছে। বাইরে কোনো একটি গাছ থেকে পাখির ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতর উৎকণ্ঠিত চোখে তাকিয়ে শেখর ও হরি। ধীরে ধীরে সব কিছু স্পষ্ট হতে লাগলো ওর কাছে। কাল রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা, বাগানের সেই কাটা মুন্ডু, ঘরের ভেতর সেই দম বন্ধ করা পরিবেশ, আর কারুর অজানা প্রতিশোধ স্পৃহা। ও উঠে প্রথমে জগ থেকে খানিকটা জল খেয়ে নিল, তারপর বসলো রাইটিং ডেস্কের সামনের চেয়ারে। এইবার প্রশ্ন করলো শেখর আর হরি দুজনেই, কাল রাতে কেনই বা ও বাইরে গেছিল আর কি ঘটেছিল ওর সাথে। মাঝরাতে ওর আর্তনাদ শুনে ওরা এসে দেখে সিঁড়ির মুখে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ও। বাকি রাতটা উৎকণ্ঠায় কেটেছে ওদের। ধীরে ধীরে সব কিছু বলল ও ওদেরকে, ওর কাল রাতের অভিজ্ঞতার কথা। কিন্তু শুধু বলল না প্রতিশোধের কথাটা, কারণ ওই বিষয় আরও বিশদ না জেনে ও এই কথা প্রকাশ করবে না ঠিক করলো। সব শুনে শেখর বলল, আচ্ছা, তুমি তো আমায় একবার ডাকতে পারতে। আচ্ছা শেখর, এমনিতেই তুমি সন্ধেবেলা ওরকম ভয় পেয়েছিলে। তারপর তোমার বিশ্রামের দরকার ছিল, তাই তোমায় আমি বিরক্ত করিনি। আর আমিও প্রথমে বুঝতে পারিনি এমনটা হতে চলেছিল। না না, এখানে আর এক মুহূর্তও না। কাল রাত থেকে যা যা ঘটনা ঘটলো, এরপর আর এখানে থাকা চলে না। তোমার মামার চিঠি পেয়ে আমরা এসেছিলাম কয়েকদিনের ছুটি কাটাতে, কিন্তু ভয়ে ভীতে প্রাণ দিতে নয়। এর থেকে নিজের বাড়িতে ঢের ভালো। হরি এতক্ষণ চুপ ছিল, কিন্তু এইবার প্রথম বলে উঠল,
আপনাদের বারণ করেছিলাম বাবুরা, রাতে ভুলেও বাইরে না বেরোতে। এই বাড়িতে অপদেবতার উপদ্রব আছে, তাই তো এই বাড়ির এখনকার মনিবরাও এখানে থাকতে চায় না, শুধু আমি পড়ে রয়েছি। আপনারা এখানে থাকলে ক্ষতি হতে পারে, পারলে আপনারা চলে যান বাবুরা। যদি বেড়াতে এসে আপনাদের কোনো বিপদ হয় আমি মুখ দেখাবো কী করে? আপনারা যত দ্রুত যাবেন তত মঙ্গল, বাকিটা আপনাদের উপর। হরির এরূপ কথোপকথনে রাজীব আর শেখর একে অপরের দিকে তাকিয়ে বলল, কাকা, আমরা এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু এখন যখন এখানে এসে বিপদের সম্মুখীন হয়ে পড়েছি, তখন আমরা পালিয়ে যাওয়া বা পিছোবার পাত্র নই। যা হবার হবে, কিন্তু এই সব ঘটনার শেষ দেখতে চাই। এই কথাতে স্যায় দেবার ইচ্ছা যদিও শেখরের ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব ও চলে যেতে চাইছিল, কিন্তু রাজীবের এরম কথার পর অগত্যা সায় দিয়ে কিছু করার ছিল না। ঠিক আছে, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু পরে কোনো রকম দোষারোপ আমায় করতে পারবেন না যে আগের থেকে আমি আপনাদেরকে সাবধান করিনি। এই বলে ঘর থেকে বেরিয়ে গেল ও। রাজীব এইবার একটু চিন্তিত হয়ে পড়ল, আবার সেই রাতের ঘটনা ভেবে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। এইবার ও শেখরকে বলল, কেন এরম হচ্ছে ওদেরকে খুঁজে বের করতে হবে, কারণ এই সব হওয়ার পেছনে কোনো না কোনো কারণ তো আছেই, কিন্তু এই মুহূর্তে এর ব্যাখ্যা ওদের কাছে নেই। এইবার ও সেই রাতের প্রতিশোধের কথাটা বলল, আর বলল এই কথাটা যেন ওরা দুজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি না জানতে পারে, কারণ সত্য উদ্ঘাটন না করে কাউকেই কিছু জানাতে চায় না। শেখর বুঝতে পারল ইঙ্গিতটা হরির প্রতি ছিল, তাই ও সম্মতি জানালো। এরপরে ওরা আর কিছু বলার আগে ঘরে হরি ঢুকলো চায়ের ট্রে হাতে নিয়ে। অনেক বেলা হতে চললো, সকাল থেকে আপনারা কিছু খাননি, চা খেয়ে নিন, আমি জলখাবার আনছি। এই বলে হরি চলে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছিল হরির মুখ দেখে ওদের থাকার সিদ্ধান্তটা ওর ঠিক মন পুত হয়নি। এবার ওরা চা খাওয়ার পর্ব মিটিয়ে সকালের ফ্রেশ হাওয়া সেরে টুকটাক কিছু ফোন সেরে নিল। এর মধ্যেই ওদের সকালের জলখাবার নিয়ে হাজির হলো হরি। জলখাবারের ট্রে নিচে টেবিলে নামিয়ে রেখে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনারা দুপুরে কি খাবেন? সেই মতো বাজার করে আনতে হবে। শুনেছি এখানে খুব সুস্বাদু বন মুরগি পাওয়া যায়, ভাবছি আজ দুপুরে বন মুরগির ঝোল আর ভাত দিয়ে আহারটা সারলে কেমন হয়। শেখর তাতে সায় দিতেই ওরা বাজারের টাকা দিয়ে দিল হরিকে। হরি ওদের টাকা থেকে টাকা নিয়ে বেরোতে গিয়েও একটু থেমে একবার পিছন ফিরে একটু গম্ভীর সুরে বলল, বাবুরা, আপনারা এখানে থাকুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু দয়া করে বাইরে বেরোবেন না, এখানের কোনো ঘরে যাওয়ার চেষ্টা করবেন না, কে বলতে পারে কোথায় কি বিপদ অপেক্ষা করছে। এই বলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। হরির এরূপ কথাবার্তাতে এইবার সন্দেহের বীজ দানা বাঁধতে লাগলো ওদের মনে। কাল রাতের ঘটনার পর থেকে ওদের থেকে বেশি অস্বস্তি চোখে পড়েছে হরির, যদিও কোনো ঘটনা ও নিজে প্রত্যক্ষ দর্শন করেনি। শেখর, আমাদের থাকা নিয়ে হঠাৎ এত উৎকণ্ঠা লক্ষ্য করেছো? সন্দেহ যে বেড়েই চলেছে। আমারও কাকার কথাবার্তায় কেমন যেন সন্দেহের গন্ধ লাগছে, সব কেমন অস্পষ্ট কথাবার্তা। রাজীব এবার একবার ঘড়ি দেখে বলল, এখন 11টা বাজে, আমাদের জলখাবার হয়ে গেছে, হাতে ঘন্টা দুয়েক সময় আছে, রেডি হয়ে নাও, একটু গির্জার দিকটা থেকে ঘুরে আসি। কিন্তু দেখো হে, আমরা কোথায় যাচ্ছি সেটা যেন কোনো তৃতীয় ব্যক্তির কানে না যায়। শেখর ওর কথার মানে বুঝতে পেরে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ চলো হে, রহস্য উদ্ঘাটন করা যাক। এই বলে ওরা দুজন তৈরি হয়ে ঘরে শেকল টেনে বাড়ির বাইরে বেরিয়ে গেল। বাইরে তখন রোদ ঝলমলে আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ওরা কিছুটা হেঁটে বড় রাস্তার সামনে গিয়ে একটা ভ্যান রিক্সা পেয়ে গেল। আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।